কিছু মানে একেবারে ইনিশিয়াল কিছু কথাবার্তা জিজ্ঞেস করবো, সেগুলো হচ্ছে হলো যে ধরেন আপনার নাম, এইটার জন্য তো আমি বলতেছি যে আমার নাম মোহাম্মদ গোলাম মোহাম্মদ। আপনার মুক্তিযুদ্ধে আপনার তো এখন বয়স কত? আমার এখন বয়স 72। যখন মুক্তিযুদ্ধ হয়েছিল তখন বয়স তখন আমি গ্রাজুয়েশন করতেছি আর কি, গ্রাজুয়েশন করতেছি, পাশ করি আমি পরে আরো পরে হচ্ছে আপনি ইন্টারমিডিয়েট পাস করেছেন আর গ্র্যাজুয়েশনের মানে আপনার ফ্যামিলি মেম্বার বা যারা ছিল ওনাদের মানে ওনারাও কিরকম আশেপাশে এখন ছিল? আমার সাথে তো খেতাব করার তো মুক্তিযুদ্ধ কাছে আমি ট্রেনিং করছি। ক্যাপ্টেন আব্দুল সুবাহ, ক্যাপ্টেন আব্দুল। আপনার যে সেক্টর কোথায় ছিল? সেক্টর আমি তো মুজিব বাহিনী 4 নম্বর সেক্টর, মুক্তি বাহিনীর 9 ভোলা ভোলা জেলা। আমার ভোলা জেলায় আমার উপজেলার নাম দৌলত খান। দৌলত খানে 7 জন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা আছে, বীর শ্রেষ্ঠ, বীর বিক্রম, বীর উত্তম, বীর প্রকৃতি মিলিয়ে 7 জন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা দৌলত খানে আছে। এবং বড় বড় কয়েকটা যুদ্ধ হয়েছে দৌলত খানের। একটা হইল একটাকে বলে যে কনিরহাটিয়া পাকার বিরা আসছে ঘিরে, সেখান দিয়ে প্রথম শুনেছে যে মুক্তিযোদ্ধারা আসে। পরবর্তীকালে তারা আসে এলো পাথারি বাড়িঘর জ্বালাইয়া, তারপরে এই মানুষ হত্যা করতেছিল, তখন সেখানে প্রোটেকশন দেওয়া হয়েছে। এটা একটা, কিন্তু পারা যায় না, ওরা কলকাতা পর্যন্ত চলে আসছে, কিন্তু অনেক লোক মারা গেছে মুক্তিযোদ্ধা এবং সিভিলিয়ানরা, পাবলিক। তারপর আরেকটা হচ্ছে গুঙ্গেরা, এটা ভোলা 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 উপজেলা। ওইটা কি মানে নদীর না, ভোলাতে যাইতে হবে তো নদী তো যাইতে হবে, কারণ ভোলার যেটা দ্বীপ একটা তো। কিন্তু এমনি মানে ওই যে এটা কি মানে একবার ইয়ার দিকে পাড়ের দিকে ছিল, মানে যে ভোলার তো শহরের থেকে তো দূরে ছিল। শহরে আসিয়া ওই অবদা ওই সময় তো বিল্ডিং কম ছিল, তো ওরা সাধারণত থানায় যে ক্যাম্প করতে টিনশেড ছিল, এই জন্য ওরা যে বিল্ডিং যেমন দৌলত খাতে যে ওরা হাসপাতালটা দখল করে হাসপাতালে ওদের ক্যাম্প করতে, থানা পাশেই, কিন্তু থানা তো টিনশেড এইটা। আর ভোলাতে আসিয়া অবদা আছে, ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের যে অফিস আছে, বিল্ডিং আছে, বাড়িঘর আছে, এগুলি দখল করে এখানে এইভাবে ওরা দেয়। আবার ওই অন্যান্য উপজেলাগুলি তো থাকে। তারপরে ওই যে আমরা তখন তো মনে করতাম এগুলি ডাকবে, আসলে ওই যে পেট্রোল শিপ আর কি ওদের জাহাজ আর কি, এগুলি দিয়ে নদী থেকে গুলি করতো, হ্যাঁ, শেল মারত। শেল বলতে কি যেগুলো 12 টাইপের আর কি, যে এক একটা যে আমরা বুলেটগুলি পাইছি 1400 বলে আর কি, তখন প্রায় 1 কেজির মতো ছিল আর কি। এমনি মানে যখন আপনি যে যুদ্ধে যখন যাচ্ছেন বা আপনার যখন যুদ্ধের জন্য আপনি মুজিব বাহিনীতে যখন জয়েন করছেন, আপনার কি মানে কিছু ইন্সপিরেশন কি ছিল বা মানে উত্তেজিত করছিল কি এই যুদ্ধে যাওয়ার জন্য? আমরা তো 69 থেকেই তো আন্দোলনটা স্টার্ট। হ্যাঁ, ওই সময় থেকেই আমরা স্টুডেন্ট, হ্যাঁ, স্টুডেন্ট হিসাবে, হ্যাঁ। এবং আমার সাথে যে ইন্ডিয়া থেকে ট্রেনিং করছে আমার এক বন্ধু, আজকেও কথা হয়েছে বোধহয় ঘন্টা 2 তার সাথে, সেই ইন্ডিয়াতে ট্রেনিংয়ে ফার্স্ট হয়েছে, হ্যাঁ। এই ধরনের মুক্তিযোদ্ধা, ওই তো ক্যাপ্টেন আব্দুল সুবাহ, উনি তো 65 পাকিস্তানের সাথে পাকিস্তান ইন্ডিয়া যুদ্ধ করছে, উনি তো ওই সময় খেতাব পাওয়া। আর এই সময় আসিয়া উনি, হ্যাঁ, আমাদেরকে ট্রেন আপ করছে লোকালি, আর বাইরে থেকে আসছে ইন্ডিয়া থেকে ট্রেনিং করিয়া, হ্যাঁ, যার জন্য আমরা টিকে থাকতে পারছি। আমি তো পারতাম কত পাড়া গায়ে, হ্যাঁ, রিমোট এলাকা। আমাদের উপজেলায় যে উপজেলার যে দায়িত্বপ্রাপ্ত অফিসার ছিল, এখন যেমন পিএনও বলে, তখন ছিল সিও ট্যাগ, তাকে তার ফ্যামিলি সহ মেরে ফেলছে, হ্যাঁ, তাকে তার ওয়াইফকে মেরে ফেলছে। ওনার নাম ছিল, ওনার নাম তো ভুলে গেলাম, আব্দুল হামিদ, হ্যাঁ, ওনার ছবি আমার কাছে আছে। তারপরে ওনার ওয়াইফকে মেরে ফেলছে, ওনার যে সিকিউরিটি গার্ড ছিল ওদেরকে বাসা থেকে ধরে নিয়ে ওই ক্যাম্পে নিয়ে হত্যা করেছে, ওই হসপিটাল যেটা দখল করছে। পরবর্তীকালে নভেম্বরের শেষের দিকে আমরা আবার ওই ওদের ক্যাম্প আক্রমণ করি। তখন আমরা স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছি অস্ত্রে, জনবলের শক্তিতে। তখন ওই যে থানাকে আক্রমণ করিয়া এখানে
26 জনকে হত্যা করা হয়েছে, রাজাকার এবং পাকিস্তান 6 রেজিমেন্ট দৌলত খান। বুঝতে পারছো? হ্যাঁ, নেতৃত্ব দিয়েছিল ইব্রাহিম মিয়া নামে একজন আছে, উনি পাকিস্তান আর্মিতে চাকরি করতে, রিটায়ার্ড লোক পরবর্তীকালে। তারপরে এই পাক আর্মিগুলিকে যে করছে এ ছিল আব্দুল হালিম, বলছে ক্যাপ্টেন সোহান সাহেবের ভাইরা, ও ব্যাকুল রেজিমেন্টের। তারপর বিডিআর ছিল, পুলিশ কম ছিল আমাদের সাথে, পুলিশ কম। বিডিআর বলতে ওনারা কি মানে তখনকার ইপিআর ইস্ট পাকিস্তান রাইফেল, এখন যখন বিএসএফ করে না, হ্যাঁ এটা এরাই। আচ্ছা, আমি যখন আপনি মানে আপনি তো যুদ্ধে মানে এই যে এইখানে নামটা তিনি কিছু মুজিব বাহিনী যে নেতৃত্ব দিয়েছিলেন তার নামটা তিনি কি বলেন? আপনি বলেন না যে একজন ইন্ডিয়া থেকে ট্রেনিং প্রাপ্ত করে এসেছিল, সালাউদ্দিন সালাউদ্দিন, উনি যখন মানে উনি কি আপনাকে অনুপ্রাণিত করছিল যে হ্যাঁ আসুন? হ্যাঁ, ও তো নভেম্বর না, ও অক্টোবর মাসে দেশে চলে আসলো উইথ আর্মস। ও আসিয়া এখন তো তোমার তো গা কাটা দিয়ে উঠবে। ও আসিয়া করছে কি ও ট্রেনিং সেন্টার করছে মনপুরা। অক্টোবর মাসে আসিয়া করছে কি আমাকে বললো যে চল মনপুরাতে, একটা ছোট ডিঙ্গি দিয়ে এই নদী পার সাগর পার হওয়া যায়, কিন্তু এইটা দিয়ে আমাকে নিয়ে গেছে। হ্যাঁ, এমন আমি চিন্তা করি শিউরি উঠি যে এইটা দিয়ে গেলাম কেমন। হ্যাঁ, অনেক সাহসী একটা বিষয়। হ্যাঁ হ্যাঁ, এবং যাওয়ার সময় করছে কি অধিকারী লুঙ্গি আর কাছে কামলারা যে সমস্ত জামা কাপড় করে এরকম জামা লিয়ে, হ্যাঁ লেবার দ্বারা এরকম জামা নিয়ে। আর কিছু দূর যাওয়ার পরে গেছে কি আমাদের ওই যে বর্ষিতে পানি ছিল, পানি শেষ, ও তো নদীর পানি খেয়ে অভ্যাস হয়ে গেছে। ও কিন্তু ওর বাবা কিন্তু রমনা থানার বসেছিল, ওখানে যে ফার্স্ট হয়েছে রিয়াতে, এটার কারণ হয়েছে কি ও তো ওই ছোটবেলা থেকে অস্ত্র দেখতে। হ্যাঁ, ওই ও করছে কি পরে আমার একবার সব ঠিক হয়ে যাবে, মানে আমিও তো নদীর পানি খাম ওর মতো এই পানি, এটা আর কি আমার ভোট করি একবার সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, মনপুরাতে কিছু ট্রেন, তারপরে তোদের স্বামী দিয়ে। হ্যাঁ, এই যে মানে আপনার কখনো এরকম ভয় হয়নি যে আচ্ছা যুদ্ধ যদি হেরে যাই তাহলে আসলে মানে আমাদের কি হতে পারে, এরকম কখনো ভয়? আপনার এগুলো দৃঢ় বিশ্বাস ছিল? ওই বয়সটা না। হ্যাঁ, ওই বয়সটা না, মানে ভয় একেবারেই ছিল না। মানে এরকম আসলে অনুপ্রাণিত হতে পারে, খুব ভালো। ওই বয়সটা না। আর এখন তো আমি তো এই যে তোমাদের মতো তোমাদের সাথে যখন গল্প করি তখন বলি যে এখন মুক্তিযুদ্ধ আরম্ভ হয়ে গেলে গিয়া এই প্রজন্ম অ্যাটেন্ড করতো না। হ্যাঁ, আসলে পারতাম এই ভয় করতো না, এই সাহস আমাদের খুব কম মানুষেরই আছে। এটা তো আমি সবসময় বলি। আচ্ছা, এমনি আপনি যে যুদ্ধে যাচ্ছিলেন, এটা আপনার আশেপাশের যে লোকজন যারা ছিল তারা কি এটা সাপোর্ট করছে, বা তারা কি বলছে যে যুদ্ধে যায় না, যুদ্ধে যায় না? বা না, এইরকম লোকের সাথে আমাদের কানেক্টিভিটি ছিল, এই যে ডিসকারেজ করার কিছু এইরকম লোকের সাথে আমাদের পুরোটা কানেক্টিভিটি ছিল। আমার এক বন্ধু, তার বাবা মুক্তিযোদ্ধা, সে মুক্তিযোদ্ধা, এবং সেখানে বসে ডিসিশন নিল ক্যাপ্টেন বাড়িতে, সে তার মেয়ে আপন মেয়ের জামাইকে হত্যা করতে বলে দিচ্ছে। জামাই ডাক্তার, মুসলিম নৃত্য। হ্যাঁ, রাজাকারী মুসলিম লীগের সমর্থক হিসাবে মেয়ের জামাই। হ্যাঁ, এই মেয়ের জামাইকে হত্যা করার জন্য বলছে, কিন্তু আমরা ওইটাকে ইগনোর করে গেছি। হ্যাঁ, ওই জামাইটা এখনো বেঁচে আছে, কিন্তু ওই কত লোক মারা গেছে। এবং তারা মুক্তিযোদ্ধার তালিকায় না। আমার এলাকায় বহুত মুক্তিযোদ্ধা আছে, তারা মুক্তিযোদ্ধার তালিকায় উঠতে। হ্যাঁ, এই ধরনের দুর্ধর্ষ দ্বারা এবং এরকম দেশ ইয়া দিয়েছে, বললাম নিজের মেয়ে জামাইকে মেরে ফেলার জন্য সিদ্ধান্ত দিয়ে দিয়েছে। কিন্তু ওনারা তো মানে এটা তো হয়তো দেখা গেছিল যে আমাদের মেয়ের জামাই হচ্ছিল দেশের বিরুদ্ধে কাজ করছে, এই জন্য হয়তো তার ভিতরে একটা না, ওই তো উনি তো বয়স্ক লোক। হ্যাঁ, উনি তো বয়স্ক লোক, উনি তো নেতা, উনি সিদ্ধান্ত দিয়ে দেবেন। তারপরে আরেকটা হচ্ছে 6ই ডিসেম্বর, 16ই ডিসেম্বর তো মুক্ত হইল, 6ই ডিসেম্বর ইন্ডিয়ান প্লেন আসিয়া ওই যে গানবোটে আমাদেরকে সেল মারত, এই গানবোটের উপরে ইয়া করছে, বলতে বলতে এটা পড়ছে, ডুবে গেছে। তখন ওরা ওই সাতটায় উপরে আইসে সাইড দিয়ে, আর পাকিস্তান
হ্যাঁ, তারপরে ওখানে উপস্থিত ছিল কে? উপস্থিত ছিল মোস্তফা, সে মারা গেছে, ফরিদ মারা গেছে, আব্দুল খালেক সে বেঁচে আছে, শাহজাহান পরবর্তীকালে আরবিতে যুক্তি ছিল, ও বেঁচে আছে, দুইজন আছে, দুইজন বেঁচে আছে। এদের হাতে দিয়ে দিলাম যে ক্যাম্পে নিয়ে যাও। হ্যাঁ, ওরা তো আর ক্যাম্পে নেয় না, ওরা পথে নিয়ে মেরে ফেলছে, মেরে ফেলে নদীতে পারে দিয়ে চলে গেছে। মানে আমার সামনে এটা ঘটাই নেই আর কি, ইচ্ছা করি। হ্যাঁ, তো ওরা সব বুঝে বলছে, হ্যাঁ, ক্যাম্পে নিয়েই বাকি, আমরা তো নিরাপদ। আর ওই যে ইন্ডিয়ান বিমান এসে যে ইয়ে করছে, বোম্বিং করছিল, ওই ওরা করছে কি প্রথম আমাদের বাড়ির উপর দিয়া বিমানটা হতে হতে বাড়ির পাশেই তো নদী, ওই যে গাজরের উপরে যাবে তখন এই রুমাল দিয়ে মিশালা দিতেছিল, সব শুয়ে পড়ে যাবে। এটি আমরা মনে করছি যে শুয়ে পড়ো, হ্যাঁ, তোমরা সেফ থাকো। হ্যাঁ, যুদ্ধের সময় আসলে মানুষের অনেক সাহসিকতা কাজ করে, যেটা আমি আপনার কাছ থেকে শুনে আমি অনেক উৎফুল্লিত, কি বলবো, আমি মানে ইন্সপিরেশন পাইতেছি। যাই হোক, এমনি আমাদের এই যে আচ্ছা, আমার গেজেট নাম্বারটা বলি আমি তোমারে। আমার ইয়ে তো গেজেট এই যে 2327 ব্যাটের নাম্বার 2327। সেটা ছবি দিব পরে। হ্যাঁ, এই যে 2327। হ্যাঁ, এই যে রাষ্ট্রপতির আদেশ করবে। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। এবং আমি ইন্ডিয়াতে ট্রেনিং না করিয়া, হ্যাঁ, দেশের একজন ওই যে ওইখানকার ট্রেনিং প্রাপ্ত একটা লোকের কাছ থেকে ট্রেনিং, ও তো আমার বন্ধু। হ্যাঁ, ওই তো আমরা তো খুব কাছের বন্ধু। হ্যাঁ, কাছের বন্ধু। রবিকে চিনবে, রবিকে ভুল দিচ্ছে সেদিন আমার কাছে। বললাম না, আজকে বোধহয় দুই ঘন্টা গল্প দিচ্ছে, আমাদের ছোটবেলার স্মৃতি তখন। হ্যাঁ, এই এমনি এছাড়া তো আসলে আমাদের আশেপাশে অনেক কিছু ঘটছিল। ধরেন যে লিবারেশন, মানে যখন এই যুদ্ধ চলে তখন আসলে মানে আপনার মানে এর আগের কিছু কাহিনী আমি জানতে চাই। হ্যাঁ, যুদ্ধে আপনি করেছেন, যুদ্ধের আগের কিছু আগের এই যে যেটা হইলো আর কি, আমি মানে বলি স্পেসিফিকলি বলি, সেটা হলো যে আপনি যে এডুকেশনের ব্যাপারে, আপনি তো ছাত্র ছিলেন, তা আপনার আসলে আশেপাশের মানে যে মানুষের যে পড়াশোনা, এটার উপরে কেমন এফেক্ট করছিল? মানুষের মধ্যে কিরকম একটা কোনো ধরনের কি দেখছিলেন? না না, তখন তো বলতে গেলে স্কুল কলেজ এগুলি তো প্রায় গন্ধের মধ্যে ছিল, গন্ধের মধ্যে। ওরা চালাইতে চেষ্টা করছে, দুই চারজন গেছে আর যায় নাই, এরকম এরকম সবকিছু বন্ধ ছিল। হ্যাঁ, বন্ধ ছিল। আর প্রেরণা, আর আসলেই তো সবকিছু ওই যেগুলি আর কি, অর্থনৈতিক বৈষম্য, তারপরে জনসংখ্যা হিসাবে এই যে এমপি, ওরা ছিল সমান সমান। এইটা তো বঙ্গবন্ধু আন্দোলন করিয়া করছে না, জনসংখ্যার ভিত্তিক করতে। তখন এখানে করছে, এখানে 156, ওখানে 144। এই 156-এর ভিতরে ঠিক বোধহয় হাতে গোনা আর কি 2টা না 3টা সিট বোধহয় অন্য দল পাইছে, তাও বঙ্গবন্ধুর সমর্থকই তারা। কিন্তু আর বাকি সব আওয়ামী লীগ। তাহলে তো তাকে তো কেন্দ্রে তো বসাইতে হয়, তখনই ওরা ষড়যন্ত্র আরম্ভ করবে। হ্যাঁ, এইটা টলারেট করে দেবে। এইটার বিরুদ্ধে তখন ছাত্ররা আপনাদের মধ্যে অনেকে আন্দোলন করছে। হ্যাঁ, এই যে যুদ্ধটা যখন চলতেছিল তখন আসলে মানে আপনি কিরকম ডাইভার্সিটি কিরকম দেখছিলেন? লাইক হ্যাঁ, মুসলিমরা তো, আমরা তো অবভিয়াসলি যুদ্ধে গিয়েছিলাম, বাট হিন্দু বা ধরেন কথা কিছু সাঁওতাল গোত্র বা এরকম কোনো গোত্র থেকে মানুষ দেখেন নাই বা আপনাদের যুদ্ধের সময়? গোলাতে যুদ্ধ ছিল না, হিন্দু পার্টিসিপেট করছে, কিন্তু অন্য উপজাতি তো আমার এলাকায় তার উপজাতি ছিল না। তো আপনি এরকম দেখেন না? এরকম আমি দেখি না, আমরা দেখবো কিভাবে, আমার এখানে তো নাই। আর এই যে যারা মাদ্রাসা পড়াইতো এবং মসজিদে ইয়া করতো, এরা কিছু সমর্থক ছিল। আমার এলাকা থেকেও রাজাকারে যোগদান করছে। হ্যাঁ, যোগদান করছে। তারপরে ওই যে মাদ্রাসা বা মসজিদে যারা ছিল তারা, তাদের মতো অনেকেই হয়তো ওই যে যোগদান করছে। এবং ওই যে কিছু ওই যে এক ধরনের নাম মনে আছে, রাজাকার কমান্ডার ছিল শেরুদ্দিন। সে বলছে যে আমরা ফায়ার স্টার্ট করলে তারা সারেন্ডার করবে, কিছু করে না করাতে তাকেও মেরে ফেলে। ভালো, আমাদের পারিবারিক এবং সামাজিক একটা প্রভাবের কারণে, হ্যাঁ, আমাদের উপরে যে তারা হাত দিবে এরকম কিছু সহজ সময় না, বলো কিছু মেসেজ পাস করবে। সে প্রেক্ষিতে তারা ওইভাবে আর সারেন্ডার করবে না করাতে, সেটা তো তারা সব মারা গেছে ওই থানা হেডকোয়ার্টার দখল।
ওই বুঝতে পারছি। আচ্ছা, এমনি আমাদের তো যুদ্ধের সময় আসলে যদিও এই জিনিসটা মানে হ্যাঁ আমাদের দেশে কিছু মহিলা যোদ্ধা ছিল বা আমাদের ঢাকার শোনা গেছে যে হ্যাঁ কিছু মহিলা যোদ্ধা ছিল অনেকের কারণে। আপনি ভোলাতে বা আপনার সেক্টরে কোনো মহিলা যোদ্ধাকে দেখছেন কখনো? হ্যাঁ আছে, দৌলতখাতে আছে নামে একটা মহিলা। হ্যাঁ কি মানে আপনাদের সাথে আপনি কোনো কিছু সে অন্য জায়গায় ঢাকাতে। তার বাবা পুলিশ ছিল, বাবা শহীদ হয়েছিল, তারপর তার ছেলে মেয়ে এরা ঢাকাতে যোগ দিয়েছিল, ঢাকায় মুক্তিবাহিনীতে যোগ দিয়েছিল। আচ্ছা, এমনি যুদ্ধের সময় যেমন আমরা জানি 14 ডিসেম্বরের সময় হচ্ছিল যে অনেক বুদ্ধিজীবীদেরকে মেরে ফেলা হচ্ছিল এবং এরা তো সবাই শহীদ। তো আসলে মানে এই যে যখন এই পর্যায়ে এসে দেখা গেছে যে বাংলাদেশের অনেক মানুষ পাকিস্তানি বাহিনীরা অনেক মেরে ফেলছে, এই যে এরপরে যখন একটা ডাইনামিক্স শুরু হয়েছিল যে না হয় আসলে যুদ্ধটা আসলে কি তার ঘুরে যেতে পারে বা এরকম তো কখনো আপনাদের চিন্তা আসে না? কখনো এরকম চিন্তা আসে না। এবং তাছাড়া কি মানে আপনার এরকম মানে দৃঢ় বিশ্বাস ছিল সবসময় যে যুদ্ধে আমরা জিতবই, এবং পরবর্তীতে যখন দেশ স্বাধীন হয়েছে তখন আপনার কীরকম ফিলিংস ছিল যে দেশ স্বাধীন হয়েছে, আমরা কিছু চেঞ্জেস আনতে পারবো বা আমরা কিছু পরিবর্তন আনতে পারবো আমাদের দেশে, এরকম কি হবেই ফিলিংস? আমি তোমারে বলি যে এখন অহংকার চট করে এরা বিদেশে ট্রেনিংয়ে যায়, পিএইচডি করতে যায়, কিছু যায়, এগুলি আমরা তখন কিছুই জানতাম না। আমার এলাকায় একটা ছেলে ভোলা কলেজের ফার্স্ট বেসে স্টার্ট করছে, সে আর প্রসেসে সৈনিকে ঢুকছে। আচ্ছা, সে কি সৈনিকে ঢোকার জন্য পাস করছে? কিন্তু আমরা এর বেশি কিছু জানতাম না, আমরা বেশি কিছু চিন্তাই করতাম না। এবং এভারেজে মনে করতাম যে কোনোভাবে পাস করতে পারলেই কেরানির চাকরি দেওয়া হবে। কয়জন অফিসার সব ওরা ছিল ভোলাতে। এসডিও মানে এখনকার ডিসি, আমি বহু ইয়া দেখছি, পাকিস্তানি দেখছি, আমি নিজেই দেখছি, আমি তো তোর ম্যাচিউ হ্যাঁ দেখছি। ডক্টর সাদাত হোসেন উনি উনি ছিলেন ওই 70-এর যে ইয়ে হইল টাইটেল বোর হইল, টাইটেল বোরের সময় উনি ওই ওখানে রিলিফ অফিসার হিসাবে গেছে, নতুন সিএসএফ পাকিস্তানের সেন্ট্রালের সার্ভিস। তখন ওই আমার এলাকায় রিলিফ ওয়ার্কে গেছে ডক্টর সাদাত হোসেন, করোনায় মারা গেছে। উনি এই 11 জন সিএসপিরে প্রথম ডিসমিস করছিলেন, এর ভিতরে ওনার নাম 3 নম্বর, ডক্টর সাদাত হোসেন। হ্যাঁ, আর 2 জন কইল যে সিও সাহেব, দ্যাট ইজ পিয়ানো সাহেবের হত্যা করছে ফ্যামিলি সহ, উনি ওনার বাড়ি ছিল নর্থ বেঙ্গলের দিকে, ওনার ফ্যামিলি কোনো বেনিফিটও পায় না, আজ পর্যন্ত উনি স্বীকৃতিও পায় না মুক্তিযোদ্ধা হিসেবে, কিন্তু উনি সবাইকে ফিনান্স করতে সব কিছু। হ্যাঁ, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়তে গেছে, একটা ইন্টারভিউতে মেয়েরে ডাকছে, বলছে যে কি জানি কয় উনি পালাইল না কেন, এই কথা কইয়া ওনাকে ওনার অ্যাপ্লিকেশন মেয়ের অ্যাপ্লিকেশনটা বাতিল করে। কিন্তু আমরা তো প্রত্যেক করছি না, আমি ওনার থেকে টাকা নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এইটার উপরেই তো ওনার মেয়ের সাথে বললাম যে তুমি একটা সিনেমা দাও, গৌরহরি দস্তান, ইন্ডিয়ার এক মুক্তিযোদ্ধা, এপিজে আবুল কালামের আমলে আসে স্বীকৃতি পেয়েছে, সত্য ঘটনা অবলম্বনে একটা সিনেমা। হ্যাঁ, গৌরহরি দস্তান, দপ্তরে ওরা লেখছে দস্তানের গৌরহরি দস্তান। যে একজন গেছিল, তাকে তার মেয়েকে জিজ্ঞেস করেছিল যে পালায় গেল না কেন, তারপরে উনি তো পরবর্তীতে স্বীকৃতি পেয়েছিল না, পায়নি না। আমি এখন চিন্তা করতে আছি যে আমি কিছুটা সহযোগিতা করতে পারবো, কারণ ডক্টর সাদাত হোসেনের কথা বলছি, উনি তো ওই সময় পালাইছে, খুলনার বিভাগীয় কমিশনার কিন্তু পাকিস্তানিরা ওখানে মেরে ফেলছে, বিভাগীয় কমিশনার, কারণ পরিষদ তো আর বিভাগ হয়ে যায়। আচ্ছা, মেরে ফেলছে, ওনার বসকে মেরে ফেলছে, উনি ইয়াং ছিল, কোনোভাবে পালিয়ে যায়। হ্যাঁ, তারপরে ওই ওনারা ওই সময় আর কি ছেলে মেয়েগুলি তো ছোটো ছোটো ছিল, বড় মেয়েটা ছিল 10 বছর, আর বাকি 3টা ছিল ছোটো ছোটো। কাজে ওই রাজশাহী কোনো ওই পাবনা থেকে যোগাযোগ করিয়া বলায় এই সমস্ত ওনার বেতন নেওয়া, ওনার ওই যে সরকারি সুযোগ সুবিধা পাওয়া, চাকরি ইয়া হিসাবে, চাকরিজীবী হিসাবে, এই সমস্ত কিছুই পায়। কিন্তু বঙ্গবন্ধুর দেওয়া চিঠি আছে ফ্যামিলির। হ্যাঁ, বঙ্গবন্ধু শোক প্রকাশ করছে আজকে, চিঠি দিয়ে শোক প্রকাশ করেছে। হ্যাঁ, মুক্তিযুদ্ধ ইয়া না পাওয়ার জন্য, না না, নিহত হওয়ার জন্য।
ও আচ্ছা আচ্ছা, মানে পাকিস্তানি জাহাজে উনি শহীদ হওয়ার কারণে হ্যাঁ এখন তো ওই চিঠিও ফ্যামিলির কাছে আছে, পায় নাই যে আমি আমাদের জন্য অপেক্ষা করতেছিলাম, এখন আমি আর কি তাদেরকে আমি গাইড করবো। এবং ওখানে তার একটা মেয়ের জামাই আছে, সে আশার ডিরেক্টর ছিল, কিন্তু সে এগুলিকে ম্যানেজ করিয়া যে আগাবে আমি আলাপ করে দেখলাম সেই যোগ্যতাটা নেই। হ্যাঁ, যেমন তোমাদের আশীর্বাদে আমি যখন এই যে 52 বছর যখন ইন্টারভিউতে গেছি তখন ওটা এই ফাইলটা হাতে দিচ্ছে, এই ফাইলটা দিলে ওই মূল পাতা মূল অরিজিনাল ফাইল পাতাটা ইয়াটা দেখলেই তো ইমপ্রেশনটা অন্যরকম। হ্যাঁ, এটা নিয়ে কয়জন আইছে ওই আমার এলাকার মধ্যে যে আমার যতটুকু সন্দেহ হয় যে মোর দ্যান 50% ভুয়া বুকিং এগুলি এই যে বিএনপি আমাদের হয়েছে। হ্যাঁ, একবারে ভুয়া কাগজপত্র জমা গিয়ে হ্যাঁ টাকা পয়সা দিয়ে। বুঝতে পারছো, মানে কিছু ভুয়া ওইটা সারা দেশেই হয়েছে, সারা দেশেই এগুলি সব বিএনপি আমাদের হয়েছে। আর ওই যে মুক্তিযোদ্ধা সংসদ থেকে ওই যে ইয়াটা করলো আমাকে মুক্তিযোদ্ধা সংসদের যে ফাইলটা ওইটা বোধহয় 2009-তেও চিঠি লিখছে মন্ত্রণালয়কে আমাকে ইনক্লুড করিয়ে নেওয়ার জন্য। হ্যাঁ, সেটাই হইল 2014-তে এই গভর্নমেন্ট হাসিনা আসিয়া করলো কি অনলাইন অ্যাপ্লিকেশন চাইল, তখন অ্যাপ্লিকেশন করছে 17-তে ইন্টারভিউ নিচ্ছে, আবার এই যে 24-এ ইন্টারভিউ নিয়ে গেজেট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, সেখানে তুমি এটা আর দেখো নাই, আমি ওনারই তো বললাম যে উনি এটা ওই কয়েকজনে সাবমিট করতে পারবে। হ্যাঁ সেটাই, আসলে এটা আসলে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। যাই হোক, তাহলে এমনি আপনি তো এইখানে আপনি অনেক মানে আপনার কোনো ক্লোজ আত্মীয় স্বজন হারাইছেন বা এরকম যুদ্ধের সময় এরকম কেউ ছিল যে আপনার অনেক ক্লোজ একটা বন্ধু মারা গেছে বা কেউ শহীদ হয়েছেন, এরকম কেউ আছেন বা আপনার কি এগুলোর ব্যাপারে? না, আমার ফ্রেন্ডরা কেউ ওখান থেকে শহীদ হয়। একটা ওই যে থানা দখলের থানা মানে থানা ক্যাম্পার ওই যুদ্ধটা তো একটা বড় যুদ্ধ হেডকোয়ার্টারে, ওখানে একটা মুক্তিযোদ্ধা মারা গেছে, ওর নাম আব্দুর রশিদ তালুকদার, ফরিদপুর ভাই, ইন্ডিয়ান ট্রেন। একটা খেজুর গাছের আড়ালে থেকে সে ফায়ার করতেছিল, তখন তা ওই খেজুর গাছটা ছিদ্র হয়ে যায়, তার মাথায় যায় একটা দাঁড়িয়েছে ফরিদপুর। কিন্তু ওই যে রাজাকার আর্মি মিলিয়া পুলিশ মিলিয়া 26 জন মারা গেছে এবং এগুলি সব নদীতে খালে ভাসাই দেওয়া হয়েছে, খবরও দিতে ওদের মনে হয় মানে যে ক্রস ফায়ারে। হ্যাঁ, না ক্রস ফায়ারে না, ওরা যখন সারেন্ডার করছে তখন। ও সারেন্ডার করার পরে সারেন্ডারও বলা যাবে না, বের হয়ে আসছে তখন এই সারেন্ডারই তখন মেরে ফেলা হয়েছে। যেহেতু আমাদের একটা মারা গেছে তখন, আর এতদিনের ক্ষোভ আশেপাশে তো বহুত বাড়িঘর জ্বালিয়ে দিছিল। হ্যাঁ, জ্বালিয়ে ছিল, মানুষের গরু ঘাসি এগুলি ধরে নিয়ে যেত। আর ওই র্যাপ ট্যাপ করছে এগুলি আমাদের এখানে সুযোগ পায় না, এগুলি ভোলা ওইদিকে বরিশালে ওইসব জায়গায় হয়েছে। আপনাদের ভোলার এদিকে কোনো ধরনের ভোলাতে হয়েছে মানে এমনি মানে এরকম নারীদের প্রতি নির্যাতন বা ভোলাতে হয়েছে, এরকম কোনো কাহিনী আছে যেটা আমাকে বলতে পারবেন? হ্যাঁ বলতে পারবো, বলা কি ঠিক হবে? আপনারা যদি না বলতে এগুলি সমাজের সাথে মিশে গেছে, আমাদেরই বন্ধু বান্ধবের ফ্যামিলি হিন্দু পরিবার। আচ্ছা তাহলে না বলা এমনি হয়েছে না, এবং আপনাদের সামনে অনেক, কিন্তু এগুলোর ব্যাপারে মানে আপনার মানে কিরকম ক্ষোভ ছিল? ওই তো এগুলি তো আমাদের ক্ষোভ আরো বাড়াইছে। এই কারণে এই খুবই, এবং এর ভিতরে তো এক রাজাকারের পক্ষ থেকে একটা লোক আমার কাছে আসছে, আসছে মতো ওই এদেরকে। আচ্ছা, আমি একটা জিনিস বুঝিনি, 26 জন এরা তো রাজাকার বাহিনী ছিল, 26 রাজাকার পাকিস্তানি আর্মি। আমি ভুলে কিছুক্ষণ আগে বলে ফেলছি শহীদ হয়েছে না, ওরা ওদেরকে মেরে ফেলা হয়েছে। হ্যাঁ বুঝতে পারছি, আমি মানে বুঝি, আমি মনে করছি যে আপনি বলতেছেন যে আমাদের দেশের আপনাদের পরিচিত 26 জন, ভুল বুঝেছিলাম, বলেছেন হচ্ছে 26 জন পাকিস্তানি বাহিনী মারা গেছে, পাকিস্তানি আর্মি 6 রেজিমেন্টের লোক, একজন সুবেদার মেজর আর কি, মনে হয় ওর নাম আশরাফ ছিল, এবং তার নেতৃত্বেই পুরাটা ইয়ে হইতো। ধ্বংসযজ্ঞ চালাইছে, এরাই আপনাকে গ্রামের মধ্যে বিভিন্ন জায়গায় আগুন টাগুন লাগাই, ওই যে আরো অন্যান্য জায়গায় এদেরকে পরে আপনারা মেরে ফেলছিলেন, এদেরকে পরে আবার নদীতে
তো এমনি আমাদের এটা হলো যে আমাদের নারীদের প্রতি তো মানে সব জায়গায় মোটামুটি নির্যাতন চলছে, এই যে এখানে তো ভালোই আমাদের দলিতকে তো তারা মস্ত বড় বাধার সম্মুখীন হয়েছে, এখান থেকে নারী নির্যাতন হতে পারে আর এই সুযোগ তারা পাইছে। এটা ওই ভোলা মেইন জেলা শহরে আর কি। এমনি আপনার এই যে দেখেন কত মানুষের মানে আপনার দেখা এখানে অনেক মানুষের দেখছেন যে এরকম তাদের নির্যাতিত হয়েছে, তাদের এরকম ধরনের অনেক কষ্ট হয়েছে, পরবর্তীতে তাদের যুদ্ধ পরবর্তীতে কি তাদের কোনো সমস্যা হয়েছে? যেমন একটা পিটিএসডি টাইপের বা পিটিএসডি হচ্ছে পোস্ট ট্রমাটিক সিনড্রোম, তো এই যে এই যুদ্ধ পরবর্তীতে তাদের কোনো লাইফে কোনো সমস্যা হয়েছে নাকি বা ব্যাঘাত হয়েছিল নাকি? বা আপনারও মানে আপনি তো যুদ্ধ করেছেন, আপনি তো জিতেছেন, আপনার তো মানে উৎসাহিত আমি আপনাকে আমি কি বলবো মানে আপনার যে মানে অরা বা আপনার যে আশেপাশের যে ইয়াটা আপনাকে দেখলে মনে হয় যে না আমি পরবর্তীতে আরো ভালো কিছু হবে, কিন্তু আপনার দেখা বা আপনার আশেপাশে যাদের মনে করেন তাদের আত্মীয় স্বজন হারা গেছে বা তাদের যে ইয়াগুলো তাদের লাইফে কিরকম ধরনের ইম্প্যাক্ট দেখছেন আপনি? যারা যুদ্ধে অনেক কিছু হারায় ফেলছে বা যাদের যুদ্ধের অনেক সমস্যা হয়েছে। না ওই যুদ্ধের সমস্যা হয়েছে মানে ক্ষতিগ্রস্ত হয়েছে না তারা জেনারেল লাইফে চলে গেছে, তাদের জেনারেল লাইফে চলে গেছে এবং সরকার থেকেও কিছু ইয়ে আসছে তো রিলিফ আসছে তো ওগুলি সরকার থেকেও সহযোগিতা করে। তাহলে মানে আপনার মত হচ্ছে যে সরকার থেকে যত সহযোগিতা আসছে তারা সব তাদের লাইফে তাদের হয়তো যে আত্মীয় স্বজন হারানোর তো দুঃখ তো সবসময় থাকি, বাট এমনি তারা নর্মাল লাইফে ফিরে যেতে পারছে। আবার আমাদের এলাকার লোক যেমন বিশেষ করে মোস্তফা কামাল কিন্তু আমার উপজেলা, সে এখানে যুদ্ধ করে না, সে তো ইন্ডিয়াতে চলে গেছে, সে তো পাকিস্তান আর্মিতে ছিল এবং তার বাবাও আর্মিতে ছিল, ক্যান্টনমেন্ট থেকে সে যুদ্ধে জয়েন করেছে, তার ইতিহাস ভিন্ন। হ্যাঁ, তারপরে যে ক্যাপ্টেন আব্দুল সুবহান যার কাছে আমি শিখছি আমরা অস্ত্র পরিচালনা, হ্যাঁ সেও বীর প্রতীক্ষা পেয়েছে। তারপরে হাবিবুর রহমান বীরুত্তম কি বীর বিক্রম এরকম আমার খাইলে খুঁজে পাবো। তারপরে সবের খেতাব তো একটা সরকার থেকে পরবর্তীকালে বঙ্গবন্ধুর আমাদের পাওয়া। তারপরে পরবর্তীকালে মেজর জেনারেল হয়েছে মাসুদুর রহমান চৌধুরী দৌলখাবাড়ি, উনিও বীরপতি রিটায়ার করছে ভোটার, ওই সময় 14 বছর ধরে আরো 15 বছর 2 বছর আগে স্পেশালি আমাদের ভোলার মধ্যে উপজেলা যে সেইখানকার মুক্তিযোদ্ধাদের সংখ্যা মানে তারা হচ্ছে মুক্তিযুদ্ধে বিশাল অবদান রাখা একেবারে প্রথম থেকে শেষ, সেটা কিন্তু সব ধরনের খেতাব ছিল উপজেলা, এই উপজেলা বাসিন্দারা সুন্দর একটা ইয়া ছিল। এটা ব্যতিক্রম, এটা বাংলাদেশের কোনো উপজেলায় যেমন 4টা খেতাব দিছে তো 4 খেতাবের লোকই এই দৌলত খেতে আছে, কোথাও নেই। কারণ বীরশ্রেষ্ঠ তো 7 জন, 7 জনের ভিতরে 2 জনই বরিশাল। হ্যাঁ, বরিশালেরই 2 জন, একজন হইল মোস্তফা আর একজন হইল নাম তো ভুলে গেছে জাহাঙ্গীর, মহিউদ্দিন জাহাঙ্গীর গেট। হ্যাঁ, মহিউদ্দিন জাহাঙ্গীর। হ্যাঁ, বরিশালের আশেপাশে মানে তো সেই হিসেবে আমাদের এই দৌলতখাঁ উপজেলা থেকে সবগুলা খেতাবের মানুষ আছে। হ্যাঁ, খুবই এটা কোথাও পাবো না। হ্যাঁ, এটা কোথাও পাবো না। হ্যাঁ, আর একটা মেইন যুদ্ধ কয়েকটাই গেছে, ওই গোলা দৌলতখাঁ মিলিয়া, ওই যে টনিঘাট গুইগারহাট, তারপরে দৌলতখাঁ প্রবারে, তারপরে ওই শান্তির গুপ্তগঞ্জ, এগুলি হয়ে গেছে। আবার গানপুর থেকে সেলিং করতো আমাদের বাড়ির, যখন আমরা নদীর কাছাকাছি তো বাড়ি, যখন সেলিং করছে তখন আমাদের বাড়ির কে কোনান দিয়া পালাইছে এটার খবর নেই। পরে যে সব জায়গায় পাইছি ওর পুকুর বাড়িতে আর আমার পুকুর বাড়িতে, বাড়ি থেকে 1.5-2 কিলোমিটার দূরে, মহিলারা, মেয়ের বা খোলা। হ্যাঁ, পরে ওখান থেকে এদেরকে কালেকশন করে আসছে। না পালাইছে, আর বুঝে পেছনে সেলিং করতে আসে। যেমন যেমন ওই যে মিয়ানমার আর্মি ওই যে ওদের নিজের ভূমিতে ইয়া মারতে আসে না, ঠিক এরকম আর ঠিক একারে সেম। এবং ওই গানগুলোরই তো ইন্ডিয়ান এয়ারফোর্স এসে ডুবে দিল 6 তারিখ। হ্যাঁ, যে গানগুলোতে সেলিং করতো। হ্যাঁ,
উনি তো ডুবে দিল। ওই যে 6 তারিখে, হ্যাঁ, 6 ডিসেম্বর। 6 ডিসেম্বর। এমনি এই যে এখন আমরা একটু আমরা প্রথম তো বিমান দেখে ভয় পেয়েছি, পরে দেখলাম যে না, রুমাল দিয়ে এরকম সাদা ইয়া দিতে আছে, সারেন্ডার, আর উপরে তো ফায়ার করতেছে না, যাইতেছে নদীর দিকে। উপরে তো ফায়ার করলে তো আমরা মারাই যাই। হ্যাঁ, তখন আমরা বুঝতে পারছি। এমনি আমরা এখন একটু মুক্তিযুদ্ধের মানে আপনার যুদ্ধে জয়েন করে একটু আগে চলে যাই। সেটা হলো যে এমনি এই বরিশাল মানে আপনি কি শুরু থেকেই ভোলাতে ছিলেন যুদ্ধের সময়? হ্যাঁ, একেবারে 1971 থেকে শুনতে ভোলা। তো এই যে এই শুরু থেকে যে এই যে সময়টাতে, এই সময়টাতে ওখানকার মানুষের মধ্যে পলিটিক্যাল চিন্তা ভাবনা কিরকম ছিল? না, ওই এক ছত্রভাবে তো আওয়ামী লীগ জিতে গেল, পলিটিক্যাল চিন্তা ভাবনা সবাই মোটামুটি আওয়ামী লীগের সাপোর্ট। হ্যাঁ, তুই তো বঙ্গবন্ধু যা তাই উনি যা বল, মানে বেসিক্যালি সবাই এখানে ভিতরে মানে মানে এরকম কোনো কিছু দেখা যায়নি যে না আসলে বঙ্গবন্ধু যেটা করতেছে, মানে এরকম কাউকে দেখেন নাই বা আপনার মানে আপনার পরিচিত হওয়া লাগবে এরকম কাউকে দেখেন নাই যে হ্যাঁ না বঙ্গবন্ধু যেটা বলতেছে ভুল বলতেছে বা আছে না, আছে তো। ওই যে বললাম যে ওই যে মাদ্রাসায় তারপরে আরেকজন আছে, এই কি জানি কয় পুরানো লোক এলাকার চেয়ারম্যান, আমাদের পাশের চেয়ারম্যান আমাদের শামসুদ্দিন মিয়া, সে ছিল ওদের পক্ষে। তাদের বিরুদ্ধে আপনাদের কোনো ক্ষোভ কাজ করেনি বা? খুব কাজ করছে ওই সময়, ওই সময় পাইলে তো সব বেরিয়ে ফেলা হবে। এরকম চেয়ারম্যান ওই যে টনিরার মোহাম্মদ টনি ছিল চেয়ারম্যান, সে পাকিস্তানিদের সমর্থক ছিল, তার স্বাধীন হওয়ার আগেই তাকে মেরে ফেলা হয়েছে। এটার নাম ডাকছে এখন বাংলা বাজার, পরে স্বাধীনের পর বাংলা বাজার, এটা টনিদের বাজার। এই টনি ছিল মুসলিম লীগার এবং পাক বাহিনীর সহযোগী ছিল। তারপরে আমাদের এলাকার লোক নোয়াখালীতে সেটেল ছিল, উনি নোয়াখালীর চেয়ারম্যান ছিল। উনি পাকিস্তান এই আইয়ুব খানে খেতাব দিছিল কি টপকায় পাকিস্তান নাকি। হ্যাঁ, সে ওই ইয়াতে আর মুক্তিযুদ্ধ বিরোধী ছিল, তারও সেখানে মেরে গেছে নুর ইসলাম চেয়ারম্যান। হ্যাঁ, নোয়াখালীতে নদী দিয়ে আমাদের ওখানে আশগুলিতে আসতো নোয়াখালী হয়ে যাচ্ছে, আমাদেরকে আরো ঝুঁকির কাজ করতে হয়েছে। হ্যাঁ, ঝুঁকির কাজ করেছে। এই গানবোট ঘুরতে আসে নদীতে, হ্যাঁ, তাহলে ভারত থেকে অস্ত্র আসবে কেন? হ্যাঁ, এই ছাগল নাইয়া হাতিয়া এইসব হইয়া তখন এপার থেকে আমাদের এপার থেকে তখন নৌকা দিতে হবে, নৌকা দিয়ে আনতে হবে। তখন এমপি সাহেবের ভাই মিলিয়ে দিনকে রাত বোধ হয় 2টা 2:30টার দিকে আসে আমাকে ঘুরতে, আমাকে আমার বড় ভাই বলছে যে তোমাদের নদী ভাঙা লোকের জায়গা দিছ আনিস মাঝি কয়ে এদেরকে দিয়ে তোমরা তো আমাদেরকে অস্ত্র নিয়ে ইন্ডিয়াতে। তখন ওরাও খুব সাহসী, ওরা কয়েকটা ভাই, তো ওরা বলে যে মামা তাহলে নৌকা মাছ ধরে আর ইলিশ মাছ, নৌকাতে ধরিয়া মাছ নিয়ে মাছের নিচে যদি অস্ত্র রাখা হয় আমাদের যা বুদ্ধি আর কি। হ্যাঁ, মাছের নিচে অস্ত্র রাখছে, অস্ত্র রাখতে হবে, সেই অস্ত্র ভোলা হয়েছে ইন্ডিয়ার অস্ত্র। ছাগল গাইয়া ওই যে সন্ধি হাতিয়া হইয়া, হ্যাঁ, বেশ করে হাতিয়া হইয়া ভরপুরে হইয়া এইদিকে আসতো সুবিধা। হ্যাঁ, আমাদের যারা গেছে ইন্ডিয়াতে সব ওই বর্ডারই, ওই পথেই গেছে। কাকতালীয় ভাবে ওখানে যারা ওই মুক্তিযোদ্ধাদেরকে ইয়া করে পলিটিক্যালি অর্গানাইজ করিয়া যারা কে কোথায় যাবে এটা ডিসিশন দিত দুইজনে। একজন হচ্ছে বি চৌধুরীর বাবা আর.সি. চৌধুরী, আর একজন ছিল পরে উনি আমার ভাইরা। উনি এমপি, বেরোন্ডারিয়ার এমপি ছিল। হ্যাঁ, খুবই একটা ভালো বন্ডিং ছিল আপনাদের ফ্যামিলির মধ্যে, যেতে হ্যাঁ আমরা সবাই মিলে একসাথে যুদ্ধ করব, এটা খুব সুন্দর একটা জিনিস। আমি এসে 7 নম্বর, উনি এসে 1 নম্বর। হ্যাঁ, উনি আমার ভাইরা পরবর্তীকালে ধর আবু আব্বাস। হ্যাঁ, এই শাসনতন্ত্র কেমন হচ্ছে বানাইছে, উনি তো ঢাকা বারের প্রেসিডেন্ট ছিল। হ্যাঁ, পরে তো এই যে কামাল হোসেন বানাইছে ওই কমিটির সদস্য উনি, ওনার সিগনেচার আছে। সেদিনকার আমার মিস্টারের দিকে তুমি কি জানো যে দাদা যে শাসনতন্ত্র তৈরিতে আছে কয়েক না মনে আছে, আমি দাদা ডাক্তার। এবং আপনাদের অস্ট্রেলিয়ার বেস ছিল যে আগরতলা বিলের কলকাতার দিকে না, আমরা তো এই দিক দিয়ে আমরা জানা গেছি। ওই যে আমার বন্ধুরা জিজ্ঞাসা করছে যে আপনি ইন্ডিয়াতে যে ট্রেনিং করছেন যে ফার্স্ট হয়েছে, আপনি গেছেন কেমনি? আমি হাঁটিয়ে হাঁটিয়ে গেছি, নৌকা দিয়ে যায় পারে হাঁটিয়ে হাঁটিয়ে গেছি। আইসেন কেমনি? ওই আবার হাঁটিয়ে হাঁটিয়ে আসছি এই দিয়ে দিয়া ছাগল ডাইয়া দিয়ে, হ্যাঁ, নোয়াখালী দিয়ে। এই
আপনার এত সার্টিফিকেট হয় না কেন? শাহজাহান খান জিজ্ঞাসা করে, ওই যে প্রাক্তন মন্ত্রী প্রশ্ন করে যে আপনারটা হয় না কেন? আপনারা দেন না দিকে হয় না। আমার পরেই ওর নামটা লিস্টে তালিকা। হ্যাঁ, এখন আমি আসলে ইন্ডিভিতে অনেক কিছু মানে অনেক কিছুই জানতে পারলাম, বাট আমি এখন একটা শেষ কোয়েশ্চেন করবো ধরতে গেলে। কোয়েশ্চেনটা হচ্ছে একটু মানে আমি জানি না, অনেক কথা আনকমফোর্টেবল ফিল করতে পারে। আপনি যখন যুদ্ধে যখন আপনি কি বন্দুক হাতে তো যুদ্ধ করছেন না, তো এই বন্দুকে যখন গুলি ছুটছেন, এটা কি কখনো মানে এরকম মনে হয়েছে যে আমি যে গুলিটা ছুটতেছি এতে আমার অপোনেন্ট বা আমাদের যে শত্রু বাহিনী আছে তাদের মধ্যে যে মারা গেল তাদের ব্যাপারে কি আপনার কখনো সহানুভূতি কাজ করেছে, নাকি ওনার প্রতি ক্ষোভ কাজ করেছে? সবসময় ক্ষোভ কাজ করেছে। এবং এটা আপনার এটার ব্যাপারে এইটা তো খুবই কাজ করে, কারণ ওরা হচ্ছে আমাদের অনেক কষ্ট করছে, বাট আপনার কখনো দ্বিধাবোধ হয়নি যে না আমি গুলি ছুটতেছি? এবং এইটার ব্যাপারে আপনার কোনো কিছু বলার আছে যে হ্যাঁ আমি এটা আমার আমি হয়তো প্রশ্নটা বুঝাতে পারিনি, জিজ্ঞেস করতে আমি জিজ্ঞেস করতে চাচ্ছি যে আপনার অনুভূতিটা কি ছিল ওই সময়, আপনার মনে কি মনে হচ্ছিল যে হ্যাঁ আমি এটা করতেই হবে, মানে আপনার অনুভূতিটা যদি আপনি শেয়ার করতেন। অনুভূতিটা একটাই, হ্যাঁ, স্বাধীন হইতে হবে, এটাকে পড়াইতে হবে। হ্যাঁ, এটার বাইরে তো কোনো চিন্তা নাই। তোমারে বলি, আমার এই হোস্টেল মেয়ে এক সেম ইয়ারে আমার ভালো বন্ধু, হ্যাঁ, সে পদ্মবাহিনীতে যোগ দিচ্ছে বরিশালে। এই রহমান বিশ্বাস যে প্রেসিডেন্ট হয়েছে, উনি তখন বরিশালের শান্তি কমিটির সভাপতি। তুমি আসে যে দেবা বিএনপি যে রহমান বিশ্বাসের প্রেসিডেন্ট হয়েছে, আর কি বিএনপিতে লোক ছিল এই খালেদা জিয়া, হ্যাঁ, এবং রহমান বিশ্বাস ধরা খায় নাই কেন? একটা হচ্ছে প্রেসিডেন্ট ছিল দেখে, আর হচ্ছে ওই যে রাজনীতি খানের গতিপতি, তাহলে ধরা খাইতো আর কি এই সরকার করতে আসা করে। আর এলে তারে বাড়ানোর দরকারটা ছিল। তো রহমান বিশ্বাসের সাথেই ছিল, এটা হচ্ছে পাতারহাট বাড়ি ওই এলাকায়, সে ওই রাজা আলবদর বাহিনীর কমান্ডার। কিন্তু পরবর্তীকালে দেশ স্বাধীন হওয়ার অনেক পরে শুনলাম যে সে আত্মগোপন করে আছে ভোলাতে এক জায়গায়। হ্যাঁ, কিন্তু তখন আমার ভিতরে ওই অ্যাকশন কাজ করে না, তাকে ধরাই দেই অথবা তার ক্ষতি হোক, সেটা করি। বোধহয় 1 বছর পরে তখন সে আত্মগোপন করেছিল লালমোহন পোস্ট অফিসে, তারপর পোস্ট মাস্টার তার আত্মীয়, তারপরে পিস কমিটি বা এই যে শান্তি কমিটি না, এটা হচ্ছে পাকিস্তান আর্মিরা এগুলি করছে আর কি, শান্তি কমিটি করছে। তারপরে তারা এটার নাম দিয়ে আর কি মানুষের সাথে মিশে আছে, পাকিস্তান ইসলাম ধর্ম গেল গিয়া, ওরা হিন্দুরা এনে যোগ দিছে, এরা অমুসলিম, হ্যাঁ, ইত্যাদি দিয়ে এইসব আর কি যত অপপ্রচার বহির্বিশ্বের মুসলিম কান্ট্রি তো পাকিস্তানে ওইভাবেই প্রচার করছে। তার জন্য মুসলিম কান্ট্রি থেকে সমর্থন পেতে বিলম্ব হয়েছে। আগে তো মনে ধর্মের একটা স্টিগমা ক্রিয়েট করে রাখছে যে হ্যাঁ হিন্দুরা এই হচ্ছে যুদ্ধে, ভারত যদি এই দেশের উপরে ডমিনেট করে তাহলে ইসলাম থাকতে পারবে না। না, এটা না, অ্যাকচুয়ালি আমরাই মুসলমান না, ওরা প্রস্তাব করেছে যে আমরাই মুসলমান না, আমরা হচ্ছে দেশের বিরুদ্ধে কাজ করতেছি এবং মানুষের সাথে আছি। হ্যাঁ, তো বেসিক্যালি মানুষের মধ্যে একটা ভ্রান্ত ধারণা পাকিস্তানি বাহিনীর কথা বলবেন, এটা কিন্তু খুবই দামি একটা কথা। আমরা কিন্তু ওইভাবে দেখতাম যে ভারত যদি দেশ নিয়ে নেয় বা এটা পরবর্তীকালে অন্য কনসেপ্ট আছে, সেগুলি এখানে আলোচ্য বিষয়। এটাই অনেক দামি একটা কথা বলছেন। প্রসঙ্গে আসতে গেলে অন্য কথা। এখন কত হইল যে এত বড় একটা শক্তিকে ভেঙে দিতে পারলো তো ভারতের লাভ। হ্যাঁ, আর ইন্দিরা গান্ধী দেখিয়েছে না এই দেশ থেকে শূন্য ফেরত দিচ্ছে আমরা বঙ্গবন্ধু দিকে। বঙ্গবন্ধুর মতো লোকের কারণে তো দেশ স্বাধীন হয়েছে, এটা স্বীকার করতে হবে। সেকেন্ড হইল যে বঙ্গবন্ধু ফেরত যদি না আসতো তাহলে এই দেশে এখনো নিয়ে না দিতে হবে, তাই না? এই কাদেরিয়া বাহিনী, ওইদা জিয়া বাহিনী, ওই দলিল বাহিনী মারামারি করতো, নিজেরা মারামারি করতো, আর ইন্ডিয়া করতো যে তোমাদের এখানে তো ইয়া নেই, তোমাদের শান্তির জন্য আমরা আরো থাকতে ব্যবহার করছি, তখন ইন্ডিয়া আমাদের উপর দখল করতো। হ্যাঁ, এগুলি এই বঙ্গবন্ধুর কারণেই এই সেকেন্ড স্বাধীনতা, প্রথম স্বাধীনতা বঙ্গবন্ধু, দ্বিতীয়টা উনি ব্যাক করতে পারছে যে এটার
তার মানে আমাদের দেশে এই একটা স্টিগমা, মানে এই যে পাকিস্তানি বাহিনীরা এমন একটা স্টিগমা ক্রিয়েট করে দিয়েছিল যে হ্যাঁ আমাদের দেশে এটা একা বা এই দেশে না, এই দেশে করতে চাইছে পারে না, এই অ্যান্টি মুসলিম সেন্টিমেন্টটা এই দেশে পারে না। আর ওই দেশ থেকে সৈন্য নিয়ে যেত, যারা থেকে হয়তো 1 সপ্তাহ 2 সপ্তাহ ট্রেনিং দিয়ে নিয়ে আসতে বলি এখানে নিয়ে নামাই দিত, মানুষ মারল, ওরা ওদেরকে বলতো যে কাফের মারল। কিন্তু এই যে আবার ইংরেজরা তো আমাদের দেশের দেশভঙ্গের সময় যে একটা স্টিগমা ক্রিয়েট করে দিয়েছিল, এমনি ইংরেজরা তো আমাদের দেশে একটা স্টিগমা ক্রিয়েট করে দিয়েছিল যে হ্যাঁ এই মুসলমান আর হিন্দুরা কখনো বন্ধু হইতে পারে না। এটা তো দ্বিজাতিত্ব, এটা ভিন্ন জিনিস। মানে কিন্তু এই যে এটা তো চলে আসতেছিল যে হ্যাঁ আমাদের হিন্দু এবং মুসলিমরা আলাদা আলাদা একটা জাতি এবং এদেরকে আলাদা আলাদা থাকতে হবে। আচ্ছা, তোমার এই এটা তো ওই পাকিস্তান আমাদের বিভিন্ন ব্যাপার, এটা তো অন্য ইতিহাস। কিন্তু ওটাকে কি তারা টেনে আনছিল নাকি? এটা না না না, ওইটা মানে এটা হচ্ছে হলো মানে নিজেদের মধ্যে একটা ধর্মবিরোধতা ক্রিয়েট করে তারপরে হচ্ছে হলো মানুষের সাথে একটা প্রতারণা, মানে পাকিস্তানি বাহিনীর একটা প্রতারণা দেশের ইয়া করার জন্য। তো আসলে আলটিমেটলি আমাদের যুদ্ধটার জন্য আমাদের দেশের অনিবার্য ছিল এবং আমাদের কোনো ধরনের মানে আপনি মনে করেন মানে আমাদের দেশের যুদ্ধটা অনেক প্রয়োজনীয় ছিল এবং আপনি দেশটাকে স্বাধীন করতে যে এত বড় কাজ করেছেন, এটা মানে আমি কি বলবো, আমি আপনার কথা শুনে অনেক ইন্সপায়ার্ড, আমি কিছু বলার নেই। আচ্ছা, তুমি একটা কাজ করবে, তুমি একবার না 2 বার পড়বা অসমাপ্ত আত্মজীবনী। অসমাপ্ত আত্মজীবনী আমি পড়েছি, একবার পড়েছি। না না, 2 বার পড়বে, 2 বার 3 বার না পড়লে হবে না, 2 বার 3 বার না পড়লে হবে। তখন দেখবা এটা তো স্বাধীনের সময় না, এটা তো 66 সালের আগে জেলে থাকা লাগে। তাহলে ওই সময়কার প্রেক্ষিতটা কি ছিল, এবং ওইটা পড়লে তুমি তো যদি পড়িয়া থাকো তো দেখছো উনি এই পাকিস্তানের পক্ষে থাকার জন্য, ওই পাকিস্তানে যে মুসলিম সেন্টিমেন্টের জন্য, আমি উনি যে একজন খাঁটি মুসলিম এটার জন্য করেছি, ওখানে যে কত ঘোরাঘুরি করছে। আবার ছাত্র অবস্থায় দেশের স্বাধীনতার জন্য, পাকিস্তানের স্বাধীনতার জন্য কলিকাতাতে বসে কাজ করছে, রাইটের সময় কাজ করছে, বঙ্গবন্ধুর কথা। হ্যাঁ, ওনারই তো ওই ঠিক হয় অমুসলিম বানিয়ে এলাইছে ওরা, তাই না? কাফের মারো এই তো উনি ওই অসমাপ্ত আত্মজীবনী তার এই বাংলাদেশ আমাদের লেখা। হ্যাঁ, আর বাইদি ভাই এটা হাসিনা খুঁজিয়া পাইছে ওই বাংলার বাণী প্রেসের থেকে, ওই শেরপুনির কাছে ছিল। এটা না হইলে তো আমরা কিছুই জানতাম। হ্যাঁ, কাজে এটা আমি রিকোয়েস্ট করি একবার না, এটা 2 বার 3 বার পড়ো। হ্যাঁ, এটা একবার বললে হবে না, তখন তো করতে ওনার জন্য দোয়া করো। খাঁটি মুসলমান কাকে বলে? হ্যাঁ, এই বঙ্গবন্ধুর কাজকর্ম তো যদি দেশ স্বাধীনের জন্য তো অনেক বড় অপরিহার্য। এটা আবার ইন্ডিয়ান সৈন্য এখান থেকে ফেরত যাওয়া, এটা ওইটার থেকে বড়। আচ্ছা হ্যাঁ, ইন্ডিয়ান সৈন্যরা তো আমাদের দেশে অনেকদিন ছিল, প্রায় বঙ্গবন্ধুর ওই লেখাপড়া যদি ওই দিকে করতে দাও তাহলে আরো পাইবা যে বঙ্গবন্ধু যখন ইন্দিরা গান্ধীরে করছে, বলছে যে আপনি আমাদের দেশ থেকে সৈন্য ফেরত দিবেন কবে? হ্যাঁ, এটা কোনো মিটিং এর এজেন্ডায় ছিল না, ইচ্ছা করে উনি এজেন্ডায় দেয় না। এজেন্ডায় দিলে যে চুলপাকা ICS অফিসার আছে না, ইন্ডিয়ার সিভিল সার্ভিসের, হেরা ইন্দিরা গান্ধীরে ব্যাক পুশ করবে, এইটা ওনার মাথায় আছে। ওনার মাথায় থাকাতে উনি এটা দেয় না। প্রশ্ন করছে তখন ইন্দিরা গান্ধী উত্তর দিয়েছে যে 17 এপ্রিল মানে বঙ্গবন্ধুর যেদিন জন্মদিবস, সেদিন থেকে দাউদা দিতে যে বঙ্গবন্ধুর এটার বক্তৃতা দিয়ে বলে দিচ্ছে এবং ইন্দিরা গান্ধীর প্রশংসা করছে। হ্যাঁ, ইন্দিরা গান্ধী তারপরে পরবর্তীতে যে বঙ্গবন্ধুর প্রেরণাতেই আবার ফিরে আনছে। বঙ্গবন্ধুর কথা, এইটা কি যদি এজেন্ডা দিয়ে কথা হইতো তাহলে এটা কি হইতো? হ্যাঁ, তাই এইটা বঙ্গবন্ধু দেখো অনেক ট্যালেন্ট। হ্যাঁ হ্যাঁ, তাহলে এই তো আমাদের ইন্টারভিউ মনে হয় এখানেই শেষ হবে। আবার অনেক কিছু জানতে পারছি, অনেক কিছু শুনতে পারছি এবং একটা যে মানে কি বলবো, যে দেশের জন্য যে যুদ্ধ করে যে একটা প্রেরণা এবং আপনার যে একবার কঠোর ইয়া। আমি তো হ্যাঁ, আমি তো ওই সময় একবারে পুরো অ্যাক্টিভ না, ভিডিও রেকর্ডিং হইতেছে এখন। আবার সাথে আমার গ্রুপটা, জি জি, এই যে বর্তমানে বাসসের বাংলাদেশ ওই প্রেস ক্লাবের সহসভাপতি, সিনিয়র সহসভাপতি আজমুল ইসলাম ভাইয়া বেঁচে আছে, ও বাসসের একটা ছিল। হ্যাঁ হ্যাঁ, ওরা একটা ইন্ডিয়ার দেরাদুন থেকে ট্রেনিং করা মুক্তি আমার সাথে, আমার বন্ধু। তারপরে বোলার জেলা কমান্ডার ছিল যে
ওই ধরো বাবুল 76-তে নির্বাচনে ওরে ওই গুলি করে মেরে ফেলছে, ও এমপিতে দাঁড়াইছিল। হ্যাঁ, আমরা সেই গ্রুপ। আপনাদের গ্রুপটা আসলে অনেক দৃঢ় চেতনাপূর্ণ এবং আপনাদের ওরা দ্বারা ট্রেনিং করে। তারপরে ওই যেগুলো আমাদের ফার্স্ট হয়েছে এরা, হ্যাঁ, তো গ্রুপটাই তো এদের বিকল্প নাই। তো ওই যে যখন আমাকে ইন্টারভিউতে ওদের কথা উঠাতেই তো ওনারা তো দেখছে যে আবার এইটা, তা আমি ওই ওনারা চাইছে 2টা ফটোকপি, চাইছে 2 সেট। তা আমি 2 সেট তো ফটোকপি দিছি, সাথে ওই হ্যাঁ মূলটা আমি ওই সভাপতির কাছে দিছি, হাতে দিছি। তো দেখতে দেখতে দেখলো কি একেবারে ওই মুক্তিযোদ্ধা সংসদের পর্যন্ত, হ্যাঁ, ওই সব আপনাদেরকে মানে এমনি এইসব জায়গায় কিরকম ট্রিট করে, মানে মানুষকে ওই যে একটু অবহেলার সাথে দেখে নাকি এনাফ সম্মান দেয়? না, এটা তো 2 জায়গা, 2 রকম। হ্যাঁ, এটা তো 2 রকম। আর নাইলে তো ওই যে সিও সাহেবকে মেরে ফেললো আমাদের প্রিয় শান্ত তৎকালীন, যে মেরে ফেললো, ওনার মেয়েকে কি কথা কইতে পারে, পালাইলো না কেন? যে এই কথাটা কইছে সে একদম মেজর, হ্যাঁ, সেটাও খোঁজ দিত, এলাকা থেকে খোঁজ দিত। এই জন্যই বলতে আসছি যে গৌরহরি দত্তদের দেখলে ওই ফ্যামিলিরে বলছিল তোমরা একটু গৌরহরি দত্ত সিনেমাটা দেখো। আর আমি তো দেখা কাজে আমি তো ওনারে অস্বীকার করতে পারবো না। হ্যাঁ, 70-র ওই টাইডাল বোরের পরেই তো আবার আমাদের এলাকায় নির্বাচন বন্ধ হইল, পরে হয়েছে, কিন্তু অন্যান্য এলাকায় তো নির্বাচন হয়ে গেছে। তো এই যে টাইডাল বোরের সময় ওনারা কি সহযোগিতা করছে, স্কুল কলেজ ইউনিভার্সিটি যারা যারা পড়ে সবাই উনি ডাকিয়া স্পেশাল আমার লিস্ট চাইছে আমার কাছে, তোমার এলাকার থেকে লিস্ট দাও, টাকা দেয়, বই পুস্তক, জামা কাপড় কিনা, সব জায়গায় এরকম দিয়ে দিচ্ছে। হ্যাঁ, আমরা তো আর কৃষক পরিবার না, হ্যাঁ, কৃষক পরিবার না, কিন্তু আমারও 2টা বড় গরু দিয়ে দিচ্ছে। তোমাদের জমি যারা চাষ করে এদেরকে নিয়ে দাও। এই যে অন্য এলাকা থেকে জাহাজ ভরিয়া ভরিয়া গরু নিয়ে গেছে, মহিষ নিয়ে গেছে, তখন এগুলো আমি 2টা ওই যে আমাদের চলে যারা জমি চাষ করে ওদেরকে দিয়ে দিচ্ছি। বাবা কিন্তু তখন হেডমাস্টার ছিলেন না? না, উনি সরকারি চাকরি করতো, রেজিস্ট্রেশন। হ্যাঁ, রেজিস্ট্রেশন। এই আর এবার আমাদের এই যুদ্ধের অনেক কিছু আমি জানতে পারছি, আমি মানে বুঝাতে পারবো না, আমি ওভারওয়েলড। আমি মানে আসলে এরকম আপনার দৃঢ় প্রতিজ্ঞা এবং দেশের প্রতি যে একটা আপনি সার্ভিস দিচ্ছেন, ওই বয়সটাতে মানুষের রিস্ক নিতে পারে, ওই বয়সটাতে যে আপনি মানে হ্যাঁ, কিন্তু তারপরও আমরা যদি আমাদের, আমি জানি না আমাদের জেনারেশন কি করবে যদি আমাদের যদি আলা না করুক এখনকার কোনো ধরনের একটা যুদ্ধ একটা প্রেক্ষাপট ক্রিয়েট হয়। বাট আমার মনে হয় যে আমাদের জেনারেশনের হয়তো এই দৃঢ় প্রতিজ্ঞাটা কখনো ছিল না, বা হবে নাকি হবে। আমি আসবো না, ওনাদের আর এই যে আমাদের শেষ হয়ে গেল, তাহলে শেষ, আশা করি ইন্টারভিউ